कार्य हम जुड़ लेते हैं सर। लाठी लेना है, बैग लेना है, पोशाक पहनना है, हर कुछ लेके मैं पूर्ण रूप से ठाकुर जी के लिए प्रस्तुत होकर चलते हैं। घर में जब रहते हैं अपने पत्नी के साथ, बाल बच्चे के साथ, तब क्या ऐसे प्रस्तुति लेते हैं? नहीं, हम एकाएक करना शुरू कर देते हैं। पत्नी के साथ वो गमछा पहन के हो, चड्डी पहन के हो, लुंगी पहन के हो, धोती पहन के हो, पैंट जो भी है वो पहन के ही हम पतित्व निभाते हैं। लेकिन ठाकुर जी के समय पोशाक नहीं पहनने से हम ठाकुर जी नहीं हैं। पैंट पहनने से मैं ठाकुर, जहाँ भी रहे हम, जिस पोशाक में रहे, जिस अवस्था में रहे, हम कोशिश कर सकते हैं। दो चार बात करना ही तो है, समाज से मेरा सफ़र कैसे ही बनाना है कि कुछ भी बात करें, कुछ भी। इसके लिए कोई आवश्यकता नहीं है कि हमको नापी तोली करके ठाकुर जी का ही बात बोलना है। आज सुबह वाणी पाठ हो रही थी 97 समय से, सौते তোমার आसक्ति संलग्न करो, তোমার आसक्ति। आसक्ति मतलब झोंक, झुकाव, अपना मन का सारे झुकाव सत में संलग्न करने बोल रहे हैं। ये सत क्या है? सत है गुरु, गुरु ही है सत। अब गुरु में यदि हम अपना आसक्ति या झुकाव संलग्न करते हैं तो क्या होता है? वो बोलते हैं कि अज्ञात सारे तुम सत हो, अज्ञात सारे मतलब सतस्फूर्त हो। इसके लिए कोई हमको कोशिश नहीं करना पड़ेगा। मैं सत हो जाऊंगा, सत हो जाऊंगा मतलब सत आदमी नहीं, सत का प्रभाव विस्तारकारी एक सत्ता बन जाएगा, यानी कि गुरु का प्रकाश लायक एक व्यक्तित्व बन जाएगा। गुरु प्रकाश যাতে আমার মধ্যে দেখা যায়, সতে সংলগ্ন করলেই, চিত্ত সংলগ্ন হলেই, আসক্তি সংলগ্ন হলেই, আমার ঝোঁক যদি সংলগ্ন হয় তাহলে অজ্ঞাতের সাথে আমি সৎ হয়ে যাবো। এই সৎটা আমি যে হতে হবে, ওটা কি সৎ হবে? আমার গুরুর অনুসারী হয়ে যাবে। গুরু মানে যদি সৎ হয়, সৎ মানে গুরু। কেননা এইটা হচ্ছে প্ল্যানিং, এইটা হচ্ছে সেই গল্পটা, যেই গল্পটাকে আধার করে আমি সত্যকে বাস্তবায়িত করি। সত্য বাস্তবায়িত করি, সত্য মানেই বাস্তবায়ন, আমার অস্তিত্ব দিয়ে বাস্তবায়ন। কি বলছেন ঠাকুর? আমার যেখানে অস্তিত্ব আছে, যেখানে বিকাশ আছে, সেটাই সত্য। সৎ কি বলছেন? যে যার মন সৎ বা এক আসক্তিতে পূর্ণ, মানে একটাই ঝোঁকে পূর্ণ, নানা রকম মাথার মধ্যে প্ল্যান নেই। তাহলে ঘর সংসার করছি, আমার একটাই ঝোঁক, ঠাকুর জন্য। এই ঘর সংসারটা তোমার জন্য, এই ঘর বাড়ি পরিবার সব কিছু তোমার জন্য। আমি চাকরি বাকরি করছি, ইনকাম করছি, আমার পরিবারটাকে সুখে শান্তিতে রাখবো, আর যাতে তারা সুখে শান্তিতে থাকলে আমার মনের ওপরে বেশি চাপ না দেয়, একটু আমার মানসিকভাবে তাদের থেকে আমি মুক্তি পেয়ে ঠাকুরের কাজ করতে পারি, তার ব্যবস্থার জন্য আমি চাকরি করছি। আমি ব্যবসা করছি, আমার পরিবার পরিজনকে ভালো করে খাওয়া দাওয়া করাবো, পড়াবো, ধরাবো, তাহলে ওরা আমার উপরে বেশি চাপ দেবে না। আমি ওই ফ্রি টাইমটা ঠাকুরের কাছে ব্যবহার করতে পারবো। তা ঠাকুর যদি না থাকেন, ঠাকুর বা সব যদি না থাকে, আর ওইটার কারণেই যদি সবগুলো না ঘটে, তাহলে আমার মানসিকভাবে অসৎ হয়ে আছে। আর মানসিকভাবে যদি অসৎ হই, কোনোদিনও আমার মধ্যে দিয়ে সৎ উদ্ভাসিত হবে না, কোনোদিনও না, कभी नहीं हो सकता। मेरा मन वो एकाएक धारणा में जाना पड़ेगा कि हम जो भी काम कर रहे हैं आपके लिए। আমি ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি কমাবো আমার শরীর ঠিক রাখার জন্য না, আমি শরীরটা ঠিক রাখছি তোমার কাজ করবো বলে, তবে ভুঁড়ি কমিয়ে লাভ আছে। আমি চাই আমার আয়ু বাড়ুক, আমি বেঁচে থাকার জন্য আয়ু চাচ্ছি না, আমি বেঁচে থাকতে চাই তোমার কাজ করবো বলে। আমি ইনকাম করছি পারিবারিক জীবনটাকে সুখে শান্তিতে রাখতে পারি, যাতে ওই মুহূর্তটাকে আমি আমার মতন করে তোমার কাছে ব্যবহার করতে পারি। নচে আমার আশা আকাঙ্ক্ষা বহু কিছু কল্পনা দিয়ে আমি পারিবারিক জীবনে ঢুকেছি। আমার কাম ছিল, লালসা ছিল, আমার নিজের সংসার হোক, এই সমস্ত লালসা আছে যে আমার একটা পরিবার হোক, আমার ঘর পরিবার হবে, আমার বাল বাচ্চা হবে। ওই বাল বাচ্চা করতে গিয়ে দেখলাম যে ওই চক্রবহুর মধ্যে আমি ঢুকে যাচ্ছি। কেন বউ বলো আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে,
বাচ্চা কাঁদে প্যাঁ প্যাঁ পঁ পঁ, এর নাকি স্কুল যেতে হবে, এর নাকি ভ্যাকসিন নিতে হবে, এর নাকি এই করতে হবে, এই সমস্ত ইয়েতে দেখলাম আমার একটা মানসিক ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমি পড়ে গেছি জঞ্জালের মধ্যে। আমি পড়েছি জঞ্জালের মধ্যে। এই জঞ্জাল থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজছি আমি। একটা গুটি পোকা কী করে ওই নিজের ভেতরেই ওই জালটাকে পাকাতে থাকে করতে 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 সব বন্ধ হয়ে গেল, আর ফুটো নাই, অবশিষ্ট ফুটো নেই যেখান দিয়ে সে বেরোতে পারবে। ওটার মধ্যেই সে আটকে পড়ে ওখানেই সে মারা যাবে, ওটার মধ্যেই মারা যাবে। আমাদের উপায় কি? ওই একটা ফুটো কিন্তু রয়ে যায়, যেটাকে আমরা ঠাকুর বলে বিবেচনা করি। ওই তিনি একটা ফুটো বা ছিদ্র রেখে দেন। এই ছিদ্রটা কি করে আমাকে এই ঘর সংসারে যত রকম সমস্যার মধ্যে থেকেও মাথা চুল রাখতে থাকি যে আমি বাঁচতে চাই, আমি যেরকম মানুষ আমি সেরকম হয়ে থাকতে চাই। কেননা আমি ছিলাম খুব রাগী, বউয়ের পাল্লায় পরে এখন রাগ দেখালেই দেখি যে সে এমন ঝান্টা দেয় আমার রাগ থেমে গেছে। আমি ছিলাম খুব উদ্যমী মানুষ, এখন সংসারের চাপে আমি একটু মুহ্যমান হয়ে গেছি। উদ্যমটা দেখাবো কোথায়? আমি এটা দেখাবো কোথায়? এই আমি দেখানোর জায়গাটাই ঠাকুর করে দেন তার কাজের মাধ্যমে। আমার উদ্যম উৎসাহ যা কিছু তখন করা যায়। এই আমরা যারা যারা যে কোনো কার্যক্রম করি সংসারের মধ্যে, এই সংসারের কার্যক্রমের মূল গল্পটা তোমাকে ঘিরে যদি হয় তাহলে আমার জীবনটা এগিয়ে যেতে পারবে। ওটাতে আমি কখনো ক্লান্ত হব না, আমার ক্লান্তি আসবে না, অবসন্নতা আসবে না। তাহলে দুই রকম ঠাকুর আমাদের সাথে আছে, আমাদের সবার মধ্যে দুই রকম ঠাকুর আছে। একটা ঠাকুর হচ্ছেন আসনের ঠাকুর, একটা ঠাকুর হচ্ছেন আচরণের ঠাকুর। আসনের ঠাকুর কেবল আমার আচার অনুষ্ঠান ইত্যাদি এইসব দেখবে, আর আচরণের ঠাকুর কি এই শরীরটাকে দিয়েই তিনি তার মতন করিয়ে নেবেন। আমার কথা তখন অর্কদ্যুতি চক্রবর্তীর মতন হবে না, তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেভাবে কথা বলতেন তার আভাস আমার মধ্যে দিয়ে বেরোতেই হবে। এই প্রকাশটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আচরণের ঠাকুর। এই আচরণের ঠাকুর আমাকে শক্তিশালী করেন, এই আচরণের ঠাকুর আমাকে তেজদীপ্ত করেন, উৎসাহিত করেন। তিনি আমাকে বলেন যে এগিয়ে চল। আর আসনের ঠাকুর এই একটা লাঠি নিয়ে গেলেন, দাদা আপনি একটু বলুন তো, আপনি একটু গান করুন তো, সৎসঙ্গ পরিচালনা করছেন। কেন আসল অনুষ্ঠানের মধ্যে দিয়েই গল্পটা নেই, এই ব্যক্তিত্বটার বিকাশ দরকার। প্রত্যেকটা ব্যক্তিত্ব যারা আমরা ঠাকুর নিয়ে চলছি, এবং প্রত্যেকটা ব্যক্তির বিকাশ ঠাকুরের আভাসে যদি হতে থাকে তাহলে এই জগতে মাল্টিপল ঠাকুরের আভাস দেখা যাবে। ঠাকুর কেবল একটি তথ্য বা গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের আচরণে প্রকাশ করার একটা ঘটনা। সে যেখানেই থাকি, আমরা ভারতবর্ষে যেখানেই থাকি, আমরা অর্থনৈতিকভাবে সংগতি সম্পন্ন হতে পারি, অসংগতিপূর্ণও হতে পারি। এখানে কয়েকদিন আগে একটি মা বলছেন যে আমি এই কোম্পানির প্রোডাক্টের ব্যবসা করব। আমি সাথে সাথে তাকে বলছি এই কোম্পানি যে ব্যবসা করবে, এখন ডিপি ওয়ার্ক হচ্ছে, তুমি তো গিয়ে বলবে যে এইটা নিন, ওইটা নিন, সেটা নিন। তাহলে আমাদের মধ্যেই আমাদের একটা লোভ বলে বস্তু আছে, সেটা গিয়ে আমাকে বলবে এই প্রোডাক্টের কাজ করো তুমি। তাহলে এখন তো অনেক গুরু ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে, ডিপি ওয়ার্কের এত বড় লিস্টও আছে তোমার কাছে। এই লিস্টটাকে কি করব? আমি মন্দ কাজে ব্যবহার করব। তাহলে রত্নাকর কোথায় তৈরি হলো? আমার মধ্যেই রত্নাকর জেগে উঠল। শ্রীরাম বাল্মীকির আশায় হয়ে গেলাম আবার রত্নাকরের দিকে। এই রত্নাকরত্ব প্রয়োগ আমার মধ্যে ঢুকলো, আমি টাকার আকাঙ্ক্ষায় এই ডিপি ওয়ার্কের মধ্যেই এই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিলাম। কিছুদিন পরে দেখা গেল ঠাকুরের কাছে এখন সবাই কৌটো নিয়ে ঘুরছে, যে এই কৌটোটা মাখুন, ওইটা হবে, ওই কৌটো করুন, সেই হবে। এই প্রজেক্টগুলো আমাদের মধ্যে যেন ঢুকতে না দিই। দেওঘরে কিছুদিন আগে একজন বলছেন যে এখানে ঘিয়ের ব্যবসা করবেন। তিনি বলছেন যে আমাদের যত গুরু ভাই আছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসে ঠাকুরের তিরোধান তিথিতে হবিষ্যান্নর সময় তিনি সবাইকে ঘি দিতে চান। হবিষ্যান্নর জন্য ছোট ছোট কৌটোতে ঘি দিতে চান। আমি বললাম যে যার সঙ্গতে গেলে তোমার গুরুর কথা মনে আসে সেই তোমার গুরু ভাই। দীক্ষিত হল সে তোমার গুরু ভাই হলো কোথা থেকে? সে তোমার গুরু ভাই হবে কেন? যার সান্নিধ্যে গেলে তোমার গুরুর কথা জাগে সেই তোমার গুরু ভাই, আর তাকে ঘি দিও, আর তাছাড়া কাউকে ঘি দিও না। আমি তাকে তাই বললাম।
যে বাঁধনে গেলে আমার মন স্থির হয় সেই আমার বন্ধু, যে বাঁধনে গেলে আমার মন অস্থির হয় সে আমার বন্ধু হতে পারে না। যে সান্নিধ্যে গেলে আমার গুরুর কথা জেগে ওঠে, বলতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, কিছু করতে ইচ্ছে করে, সেই মানুষটা আমার ঠাকুরের মানুষ, সে আমার গুরু ভাই। আর যার কাছে গেলে इस बार कहाँ पैसा लगाएंगे बोलिए तो कौन सा में हम लगाएंगे, वो जो की बोले ना, वो जो ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট, ওইসব শেয়ার মার্কেট, ওইগুলো নিয়ে আমি চিন্তা করছি। গল্প হচ্ছে শেয়ার মার্কেটে, কোথায় আমি ঠাকুরের কথা বলছি, কোথায় আমার ঠাকুরের কথা হচ্ছে? দুটো গুরু ভাই পারস্পরিক আলোচনা করছে শেয়ার মার্কেট নিয়ে, সেখানে ঠাকুর কোথায়? তাহলে আমার গুরু ভাই হবে কি করে? তাহলে ধান্দা ভাই আর গুরু ভাই দুটো তফাৎ আছে। ধান্দা ভাই কেবল ধান্দাবাজির গল্প করবে আমার সাথে, নানা রকম ধান্দার গল্প হবে, এবং সেখান থেকে শত হাত দূরে যেন আমরা পালাই। এইখানে তুমি ঢুকবে না। এই কিছুদিন আগে আমাকে একজন বলছে, গতকালই একজন বিদ্যুৎ দাদা বলছেন অমুক ভোটে দাঁড়িয়েছে, তিনি বলছেন যে সৎসঙ্গে তিনি একটু বলতে চান এই ব্যাপারে। তো যার কাছে বলেছে তিনি বলেছেন এখন তো বড় উৎসব নেই। আমি বললাম যে না, আমি হলে তা বলতাম না। আমি মনে মনে বললাম যে আমি কোনোদিনও বলতাম না। এখানে দেওঘরে ইলেকশন হয়েছে, মেয়র ইলেকশন হয়েছে, মেয়র, ডেপুটি মেয়র সবাই এসেছিলেন আমার কাছে। তো তাদের সাথে এখন যে পলিটিক্যাল যারা পরিচালনা করছে রাজ্যের, তারা এসেছিলেন। তারা বললেন যে দেওঘরের জলের ক্রাইসিস, আপনি যদি জলের ব্যবস্থা করেন। আমি এক বিন্দু জল আমি দেবো না, আপনাদের বলে রাখলাম, একটা বিন্দু জলও আমি দেবো না। কেননা এই গোটা আশ্রমে এই যে হাজারে হাজারে লাখে লাখে গুরু ভাই আছে, তাদের জলের ব্যবস্থা আমি করি কোনো সরকারি সাহায্য ছাড়া। আমি এখান থেকে কোনো জল দেবো না। আমি আপনাদের বুদ্ধি দিতে পারি কী করে আপনারা জল পেতে পারেন। এই আশ্রমে সমস্ত বাড়ি ঘরে আমি রেন ওয়াটার হারভেস্টিং করেছি। আপনারা পুরো নগরে এইটাই লাগু করেন যে প্রত্যেকটা বাড়িতে যেখানে রেন ওয়াটার হারভেস্টিং হবে সেখানে আপনি ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন, ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন। আপনার একটা বর্ষা কষ্ট করুন সবাই, কিন্তু সবাই জেনে যাবে যে আমার ট্যাক্স বাড়িতে, হোম ট্যাক্স কমে যাবে যেখানে এটা হবে। আপনার জল ক্রাইসিস আছে, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি কী করতে পারেন, আপনি এটাই বলবেন। আমি কখনো ঠাকুরের বিষয়ে তোমাকে ব্যবহার করতে দেবো না। তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে ঠাকুরের কথা বলো, কিন্তু ঠাকুরের প্ল্যাটফর্ম কেবল ঠাকুরের কথা বলার জন্য, ঠাকুরের আলোচনা করার জন্য। যেই হোক, এই কাঁধ যেন না ঝুঁকে, মাথা যেন কখনো না নোয়ায়। আমার উৎসব আছে কি নেই না, তোমাকে এইখানে এই প্ল্যাটফর্মে বলতে দেওয়া হবে না। এই প্ল্যাটফর্মটা এই কাজের জন্যই নয়। আমি একটা জায়গায় গেছি আমার বউকে নিয়ে, পায়ে একটা এমআরআই, ছোট্ট কথা, যে ডাক্তারখানায় গেছি যার গোষ্ঠী সবাই আমাকে আজীবন চেনে, দীক্ষিত না। আমি গেছি, আমি পয়সা দিতে যাচ্ছি, পয়সা নেবে না, পয়সা নেবেই না। এমআরআই করতে গেছি, পয়সা নেবে না। তারপর বলছে যদি আমার এখানে একটা হসপিটাল করবো, আপনি যদি কিছু ইনভেস্ট করেন। আমার সবসময় কাজ ইনভেস্ট করে না, ও আমাকে ফ্রি দিচ্ছে, কিন্তু আমি ইনভেস্টের মধ্যে মাথা নোয়াচ্ছি। তুমি পয়সা নাও, নিতে পারো, তুমি ফ্রি দিয়ে দিচ্ছ, তোমার ইচ্ছা, কিন্তু আমি আমার ইচ্ছা থেকে সরবো না। আমার কাজ হচ্ছে ঠাকুরকে রক্ষা করা। তুমি বলছো সৎসঙ্গ তোমার হসপিটালে ইনভেস্ট করবে, সৎসঙ্গের কাজ তোমার হসপিটালে ইনভেস্ট করে না, এটাই আমি তাকে বললাম। তোমার হসপিটালে ইনভেস্ট করা সৎসঙ্গের কাজ হতে পারে না। তাহলে সে আমাকে বদান্যতা করছে বলেই আমি তার প্রতি নুয়ে পড়বো, এইটাতে আমি বিশ্বাসী না। তুমি আমাকে ফেভার দিতে পারো, তোমার ইচ্ছে সেটা তুমি আমাকে ফেভার দিচ্ছ, কিন্তু আমি তোমার ঠাকুরের জায়গাটা কিন্তু ফেভার দিতে দেওয়ার জন্য ব্যবহার করতে দেব না। নিজের জায়গায় নিজেরা ঠিক থাকি যেন, নিজের মাজাটা যেন শক্ত থাকে, নিজের কাঁধ যেন শক্ত থাকে। এই কাঁধ শক্ত হয়, মাথা শক্ত হয়। এইবার একটা জায়গায় উৎসব হয়েছে, কোন এক নেতা গিয়ে জুতো পরে আনন্দবাজারে খুন্দি নাচছে। ওখানে লোকদের যখন দেখা হলো, এখানে আমি চুটিয়ে গালাগালি দিলাম, বললো যে তোমাদের ধৃষ্টতা তো কম নয়, ঠাকুরের উৎসব করে জুতো পরে কোন নেতাকে দিয়ে রান্নার খুন্তি নাড়াচ্ছ, মানে পেয়ে দিয়ে তোমাদের লাল করে দেবো খাদি উৎসবটা। যখন গালাগাল দিই তখন তো এরকম করে দিই, তো থামাথামি নেই। তুমি কে কোন কথা এসছে যে ঠাকুরের প্রসাদ রান্না হচ্ছে জুতো পরে, সে কোন নেতা এরকম করে খুন্তি নাড়াচ্ছে আর তুমি বসে বসে মেনে নিচ্ছ?
কি তোমাদের সাথে লেনদেন আছে, কোন স্বার্থ আছে? যেখানে ঠাকুর ঠাকুর দ্বিতীয় হয়ে গেছেন, নেতা মুখ্য হয়ে গেছে, নিশ্চয়ই তোমার পারিবারিক কোনো চাকরির ব্যবস্থা আছে, না তো তোমরা চুপ করে থাকতে পারো। নিশ্চয়ই তার কাছ থেকে কিছু তোমার পাওয়ার আশঙ্কা আছে, তাই তুমি চুপ করে ভেবেছো। তোমার মাজা শক্ত নেই কেন? তাহলে এই দুর্বলতা আসে কোথায়? যখন ঠাকুর চলে যান, যখন আমি আসক্ত থাকি না, যাতে তোমার ঝোঁকমগ্ন থাকি না তোমাতে, আমার ঝোঁক যুক্ত থাকে না তোমাতে, আমার ঝোঁক যখন নিজের ধান্দাতে থাকে, নিজের স্বার্থে থাকে, তখন আমি দুর্বল হবই হব। দুর্বল চিত্ত মানুষ আমি সবল নই, আমরা কেউই সবল নই। তাই দিনের শেষে একটা কথা সবাই যেন মনে রাখি, যদি আমাদের মধ্যে কেউ বাল্মীকি থাকে, তার কিন্তু একটা রত্নাকর ছিল অতীতে। আর আমাদের মধ্যে যদি কেউ রত্নাকর থাকে, ভবিষ্যতে তার কাছে একটা বাল্মীকি লুকিয়ে আছে। তাই কেউ শয়তান কেউ ভালো এটা বলে ভাববেন না। প্রত্যেকটা সাধুর অন্তরালে কোনো একটা শয়তান লুকিয়ে থাকতে পারে, আর কোনো শয়তানের ভবিষ্যতে কোনো সাধুর জাগরণও থাকতে পারে। তাই ঠাকুরের জগৎ, এই গল্পগুলোরই জগৎ হোক, কোথাও যেন আমরা আশা ভঙ্গ না করি পারস্পরিকভাবে। আমার এই লোকটা খারাপ, ওই লোকটা ভালো, এই বলে এক একটা ট্যাগ লাইন করাটা আমার কাজ না। বরং যদি মনে হয় খারাপ, তার পেছনে থাকো, তার পাশে থাকো। ঠাকুরের এক মাস্টার মশাই, তিনি প্রবৃত্তির দাস হয়েছেন, তিনি বৃত্তি প্রবৃত্তির দাস হয়েছেন। ঠাকুর ওইটুকু বাচ্চা, তিনি করছেন মাস্টারমশাইয়ের পেছন ঘুরে বেড়াচ্ছেন। এখন মাস্টারমশাই দেখছে তার তো প্রবৃত্তির চুলকানি এসছে, এদিকে ছাত্র তোর পেছন ঘুরছে, তার সাথে চিৎকার তাড়না সবই করছেন, ছাত্র তাকে ছাড়ছেন। আর ছাত্রের সামনে তিনি তার বিকট মূর্তি কি করে প্রকট করবেন? তিনি বিকট মূর্তি প্রকট করতে পারছেন না। আর সেই জন্য তিনি ওই ছটফটানি, তার প্রবৃত্তির ছটফটানিতে ঠাকুরকে নানা রকম গঞ্জনা দিচ্ছেন, নানা রকম অপমান করছেন, তো ঠাকুর ছাড়ছেন, ওইটুকু বাচ্চা। আর আমরা ধীরে ধীরে মানুষ, আমাদের কাজ কি, আমাদের মধ্যে কেউ কিছু করলে ভিডিও করে তাকে আগে পোস্ট করছে। আচ্ছা মুশকিল, আরে ও যদি রত্নাকর থাকে তাহলে এটাকে বাল্মীকি বানাবো কি করে? তাহলে আমার কাজ কি? আমার কাজটা কি যাবে? এইটাই তো কাজ। যে যদি এটা রং থাকে, আরে বাবার এই রংটা নিয়ে থাক না, ভালো থাকে, এটাই যে কথা। মোদা মাতাল, আরে তুই মাতাল থাক, তুই চল ডিপি ওয়ার্ক করে এসে মদ খা, এটাই কথা। মদ ছাড়তে বলবো, মদ খা, কিন্তু ডিপি ওয়ার্ক করে এসে তুই একটা লোককে যাজন কর, তারপরে মদ খা। তবে মদ তখনই খেতে দেবো যদি তুই একটা লোককে যাজন করিস, তারপরে তোকে মদ খাওয়ার পারমিশন দেবো। ও বেটা মদের নেশায় রোজ যাজন করতে থাকবে, এই মুখ দিয়ে যখন ঠাকুরের কথা বলতে থাকবে, একদিন হয়তো এই মুখে আর মদ ঢুকবে না। বহু বছর আগে গৌরাঙ্গ পালদা এখানে থাকতেন আশ্রমে, পাবলিশিং হাউসে, তিনি একটা কথা বলেছিলেন। তিনি একজনকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পরে সেই লোক বলছে যে আমি মাছ ছাড়বো না। গৌরাঙ্গদা বলছে, ভাই তুমি যদি 100% প্রেসক্রিপশন ফলো করো, তাহলে তুমি তার সুস্থতার জন্য যা যা রেমেডি দিয়েছে ডাক্তার, তা তুমি পাবে। আর যদি পুরোটা প্রেসক্রিপশন না পালন করো, তাহলে তার জন্য যেটুকু ঘাঁটি, সেটা তোমাকে ভুগতে হবে। না, আপনাকে একটা উপায় বলতেই হবে যাতে আমি মাছ মাংস খাবো, কিন্তু আমাকে দীক্ষা নিতে হবে, কোনো উপায় করে না। তো গৌরাঙ্গদা বলছে, ঠিক আছে, তুমি মাছ মাংস খাবে, তুমি ছাড়বে না? বলে না, কিন্তু আমি দীক্ষা নেব। গৌরাঙ্গদা বলছে, চলো দীক্ষা নেবো, কিন্তু আমাকেও একটা শর্ত দিতে হবে। কি? 45 মিনিট করে রোজ নাম করবে। বলে 45 মিনিট নাম করতে হবে। এ বললো যে মাছ মাংস খেতে পারবো 45 মিনিট নাম? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি করে ফেলবো। কারণ তখনকার দিনে ঠাকুর তখন ছিলেন দোকানে, তখনকার দিনে সেই আসাম দেশে একটা মাছখোর লোক দীক্ষা নিচ্ছে, গৌরাঙ্গদা দীক্ষা দিলেন, 45 মিনিট করে রোজ নাম করবে। গৌরাঙ্গদা তারপর ফিল্ড ওয়ার্ক করতে করতে হেঁটে ঘুরে এদিক ওদিক চলে গেছেন, 1 মাস বাদে ফিরেছেন। ওই লোক বলছে, কি বললেন মশাই? আমি তো এখন মাছ খেলে বমি হচ্ছে। বলে, কি হয়েছে? বলে, 45 মিনিট করে যে নাম করতে বললেন, তারপরে মাছ ঢুকালেই দেখছি যে ওপর থেকে বেরিয়ে আসছে। আপনি এই কি সর্বনাশ করলেন আমার? বলে, না, আমি তোমাকে তো বলেছি যে তোমাকে মাছ খেতে দেবো একটা শর্তে, তোমাকে 45 মিনিট নাম করতে হবে। বলে, এইটাই করা যায়। সেদিন ঠাকুর বাংলাতে আমি বলছি যে আমরা রত্নাকরের থেকে অন্তত ভালো নেই, রত্নাকরের মতন অত খারাপ বা নিকৃষ্ট নেই। রত্নাকর আমাদের থেকে এত খারাপ হওয়া সত্ত্বেও সে বাল্মীকি হলো কি বলে?
আর আমরা রত্নাকরের থেকে ভালো হওয়া সত্ত্বেও বাল্মীকিতে রূপান্তরিত হলাম না কেন? তাহলে আমরা এই মধ্যপন্থারা যারা, তারা বহু ঘাটের মধ্যে ঘুরে বেড়াই। আমার ঝোঁক কিছুতেই তোমাদের সংলগ্ন করি না, কিছুক্ষণ তোমাকে, কিছুক্ষণ আমাতে, কখনো ইচ্ছায়, কখনো জীবনে। বিভিন্ন জায়গায় আমরা ঝোঁককে আবদ্ধ করে রাখি, আর বহু বিবিধ জায়গায় ঝোঁক আবদ্ধ হওয়ার জন্যে আমরা এক ঝোঁক সম্পন্ন হই না বলেই সব হই না। এক ঝোঁক যতক্ষণ না আমার মধ্যে যাচ্ছে, একটা বিষয় ঝোঁক পারমানেন্ট করে রাখছে, সেটা বিপ 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 করে জ্বলতে থাকে আমার মস্তিষ্কের মধ্যে, যে তুমি 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 তুমি, এই তুমি গল্পটা যতক্ষণ জাগবে ততক্ষণ অসম্ভব। কথা প্রায় শেষ হয়ে আসছে, কাজের একটা কথা হোক। আমাদের এবার বিশাল বিশাল উৎসব হয়েছে, বড় বড় ভয়ঙ্কর বড় বড় সব উৎসব, আর প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক, প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক। তো অক্টোবরে পুজো উৎসবের পর থেকে এই এপ্রিল অবধি বিভিন্ন জায়গায় বড় বড় উৎসব হয়ে গেছে, সব বড় বড় উৎসব, সব মানুষরা চাকরি আছে, আনন্দ হয়েছে আমাদের এখানে এইসব উৎসব থেকে। কিন্তু এই এপ্রিল নববর্ষ থেকে জুলাই এই অবধি আমাদের কি কাজ হতে পারে, আমরা কি কাজ করতে পারি? এখানে তো উৎসব নেই, ঠিক আছে? এই সময় প্রচণ্ড গরম থাকে, প্রত্যেকটা জায়গায় গরমের উষ্ণতা, চাষবাসও নাই। যেটুকু চাষবাস হয়েছিল সেটুকু দিয়ে ফসল কেটে আমরা খাচ্ছি বা বিক্রি করে খাচ্ছি, বা উপার্জন হয়ে গেছে শীতকালের যে উপার্জন। এই সময় কোনো মেলা টেলা নেই যে দোকানদারি করে খাবো, তাহলে এই সময়টা কি করে কাটাই? তাহলে আমি একটা কথা বলি, যতজন আমরা কর্মীরা আছি, আপনারা কর্মীরা আছেন, যারা মন্দির পরিচালনা করছেন, দাদারা মায়েরা সবাই আছেন, বসেন, প্রত্যেকটা উপযোজনাকে ঘিরে বসেন। এই এক বছরের মধ্যে কত লোক আমাদের উপযোজনার ইষ্টবিধি দিতেন, দেওয়া বন্ধ করেছেন, এইটাকে আবার রিভাইভ করে। কেননা প্রত্যেকটা টার্মে আমাদের একটা সাবস্টেন্সিয়াল মানুষ ইষ্টবিধি করছে, আবার ড্রপ আউট হয়ে গেছে, ইষ্টবিধি করছে, ড্রপ আউট হচ্ছে। আমরা এই জায়গাটাকে কি করে রোধ করতে পারি, এবং তাদের কোন জায়গাটায় মানসিক অসুবিধা ঘটছে? আজকে একটা কথা হলো এখানে ঋতিক সম্মেলনে, যে